হ্যালো ইন্সপেক্টর সাহেব, আমি নবস্তা থেকে বলছি। আপনি এখানে তাড়াতাড়ি আসুন, আমি একটা খুন করে ফেলেছি। কে ছিল এই মেয়েটা আর ও কাকে খুন করেছিল? ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আমরা কানপুরের নওবাস্তার একটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে এসেছি, যা আপনাকে চমকে দেবে। নিজের বাড়ি থেকে দূরে কানপুরের কলেজে অ্যাডমিশন নেওয়া 18 বছরের মেয়ে পায়েল, ওর সঙ্গে এমন কি ঘটেছিল যে ওকে পুলিশকে ফোন করে এটা বলতে হলো যে ওর হাতে একটা খুন হয়ে গেছে? আর পুলিশ যখন ওখানে পৌঁছয় আর লাশটা দেখতে পায়, তখন তারা অবাক হয়ে যায়। কার ছিল এই লাশটা? নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই গল্পটাকে ভালো করে বুঝতে গেলে আমাদের কিছুটা সময় পিছিয়ে যেতে হবে, যখন পায়েল বাবার সঙ্গে কানপুরে এসেছিল। ঠিকই বলেছিস। ব্যাস দাদা, এখানেই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কত হলো? চলো। বাহ, কি মাল ভাই! মালটাও তো চরম ভাই। বাবা ছাড়ো না। দেখ 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 কিভাবে দেখছে, এমন মনে হচ্ছে যে চোখ উপড়ে দেবে এক্ষুনি। ছাড়ো হাত। বাবা কি বলি? বাবা ছাড়ো এ তুমি। কাকা, লড়াই করতে চাও নাকি? বাবা ছেড়ে দাও না প্লিজ, রাস্তার কুকুরের সঙ্গে কথা বলতে নেই। ছাড়ো আমাকে। ছাড়ো এদের, তুমি প্লিজ আমার সাথে যাও চলো। যাও, ওকে নিয়ে যাও যাও। চলো বাবা। বাহ, হাসিটা কি সুন্দর ছিল। আচ্ছা এটা বলতো, কে ছিল ওটা? আবে আমি কি করে জানবো এ কে ছিল? আরে তুই 24 ঘন্টা এখানে থাকিস আর তুই জানিস না? জানি না তো জেনে যাব। জায়গাটাও আমার, এখানকার লোকও আমার। আপনি যে কয়েকদিনের জন্য বাড়ির ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। বাবা এ নাও জল খাও। প্রাণে মেরে ফেলবো ওদের। আবার যদি এরকম অসভ্যতা করে, আমার মাথায় পুরো রক্ত চড়ে গেছে। বাবা তুমি না একটু জল খাও। তুমি তো জানোই এইরকম ছেলেদের সত্যিই কোনো কাজকর্ম নেই, সারাক্ষণ শুধু এইসবই করতে থাকে। বাবা তুমি আমাকে বলো, যদি কোনো কুকুর তোমায় কামড়ায়, তুমি কি কুকুরটাকে কামড়াবে? কামড়াবে না তো? তাহলে ছাড়ো, জল খাও। মা, তোমার যখন অ্যাডমিশন হয়ে যাবে গার্লস হোস্টেলে, আমি নিশ্চিন্তে গ্রামে ফিরে যাব। বাবা তুমি আমার ভবিষ্যৎ নিয়ে কত ভাবো, তাই না? আমি কখনো তোমাকে নিরাশ করব না বাবা। ও ওয়াহু আহু, ও ওয়াহু আহু, ও ওয়াহু আহু, ও ওয়াহু আহু। ভাই একটা দারুণ নিউজ এনেছি। মুখে বলবি না, এরকম হাসবি খালি। আজ যদি ভগবানের কাছে অন্য কিছু চাইতাম না, মা কালী দিব্যি, আজ সেটাও পেয়ে যেতাম আমি। আরে বল না কি হয়েছে? আর ওই অটোর যে মেয়েটা ছিল না, আরে সেদিন যে রেগে গেছিল, হ্যাঁ, ওর বাড়ির অ্যাড্রেস জানতে পেরে গেছি। কি বলছিস? আবে ওই যে জায়গাটা আছে না, ওইটা। বর্মার বাড়িতে? আরে কি বলছিস রে ভাই? পায়েল, পায়েল, তাড়াতাড়ি এসো। আরে আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি। বলো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি? তুমিই বলো বাবা। আরে চেষ্টা করে দেখো না। বুঝতে পারছো না তাই তো? ঠিক আছে, আমি নিজেই বলে দিচ্ছি। এই দেখো, আমি তোমার জন্য নতুন ড্রেস নিয়ে এসেছি। এসো বসো। ব্যাপারটা হচ্ছে, আরে তুমি যদি কলেজে এরকম গ্রাম্য পোশাক পরে যাও, সেটা কি দেখতে ভালো লাগবে? এবার তোমাকে শহরের মতো করে পোশাক পরতে হবে, শহরের মতো করে সাজুগুজু করতে হবে। যাও এই পোশাকটা পরে আমাকে দেখাও। ঠিক আছে বাবা।
হলো? বাবা এই ড্রেসটা না খুব ছোট। আরে শহরের মেয়েরা তো এর থেকেও ছোট পোশাক পরে, জানো কি জানো না? এবার আমাকে দেখাও আমাদের মেয়েকে শহরের পোশাকে কি রকম দেখতে লাগে। আরে আমার থেকে লজ্জা পাচ্ছ কেন? আমি তো তোমাকে এর থেকেও ছোট ফ্রকে দেখেছি। হ্যাঁ, বাবা এই ড্রেসটা তো খুব দামি, তাই না? আমি আমার ছোট্ট মেয়েটার জন্য সস্তা ড্রেস কিনে আনবো নাকি? হুম? তুমি খুব ভালো বাবা। আরে কি করছিস? আরে চুপ করে থাক না। আরে পাগল হয়ে গেছিস নাকি? কি করছিস কি তোরা? দেখ না ভাই, যেটা দেখতে পাচ্ছিস পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখ। শোন না, ভদ্র সভ্য মেয়েকে কেন বিরক্ত করছিস? দেখাচ্ছিস সেটা দেখ। আরে দেখ ভাই দেখ, পৃথিবীর অষ্টম আশ্চর্য। এই চল এখান থেকে। আরে চল না ভাই, এই চল চল। গোপাল আর ওর বন্ধুরা যা কিছু দেখেছিল সেটা ওরা বিশ্বাস করতে পারছিল না। আর হয়তো কেউই পারতো না যে কেউ বাবা আর মেয়ের মতো পবিত্র সম্পর্ককে এভাবে ছাড়খাড় করে দিতে পারে। সমাজ মানুষের শারীরিক প্রয়োজনগুলোকে বোঝে, কিন্তু তার মানে এই নয় যে আমরা সমাজের তৈরি করা মর্যাদাগুলোকে লঙ্ঘন করব। সমাজে প্রতিটি সম্পর্কের একটা মর্যাদা থাকে, আর সেই মর্যাদা লঙ্ঘন করলে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে তার আন্দাজ না তো সতীশের ছিল আর না তো পায়েলের। না বাবা, তুমি এসব ছোট লোকের সঙ্গে কথা বলো না। আরে সারা রাত ধরে বাবা যখন নিজের মেয়ের খেয়াল রাখে না, তখন মেয়েও খেয়াল রাখবে, তাই না? বাবার খেয়াল। অভয়, ও যখন বাড়িতে গিয়েছিল তখন ওর বাবা ওর সাথে ছিল না? হ্যাঁ হ্যাঁ, কেন? এবার ওর বাবা আমি হব। ও এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছে বলতো? বাবা হতে। বাবা হতে? কার? ওই আমাদের ওই রাগী মেয়েটার। আসছি বাবা। দেখো, তুমি যদি একটুও বাড়াবাড়ি করো না, আমি কিন্তু চিৎকার করব। চিল্লাও তুমি, সারা পাড়ার লোককে ডেকে আনো। আমিও তোমার আর তোমার বাবার ব্যাপারে সবাইকে সবকিছু বলে দেবো। কেন কথা কেন বন্ধ হয়ে গেল তোমার? মুখে কি তালা লেগে গেছে নাকি? ডাকো সারা পাড়ার লোককে। হ্যাঁ, কেউ আছে?
ভূপতি, কি করছিস তুই এখানে? হ্যাঁ, কি করছিস? ভালো হচ্ছে তুই এসে গেছিস। তুই জানিস তো ওর আসল রূপটা তো তুই জানিসই। ভূপতি, না আমি কিছু করব না তোকে কিছু করতে দেবো। দেখ গোপাল, আমাদের মাঝখানে তুই আসিস না। তুই তো জানিস ওর চরিত্র কি। দেখ, আমি যা কিছু দেখেছি না, আমি ওটাই বিশ্বাস করতে চাই না। হতে পারে যে বুড়োর সঙ্গে বিয়ে হয়েছে, আর ওরা সমাজের চোখে বাঁচার জন্য বাবা আর মেয়ের অভিনয় করছে। যাই হোক না, ভূপতি, না দেখ, এরকম বিয়ে অনেক সময় বাধ্য হয়ে করতে হয়। তুই ছাড়, আর ছাড়। কথা শোন আর এটা ছাড়। পুলিশের চক্করে যদি পড়িস তাহলে ফেঁসে যাবি, মরবি তুই। চল বেরিয়ে ওখান থেকে, বেরিয়ে যা। তোকে পরে দেখে নেবো আমি। পরে দেখে নেবে। দেখ, এই নাটক করা বন্ধ কর তুই। হ্যাঁ, আর সত্যি বলবো, আমরা তো বিগড়ে গেছি, কিন্তু তুই শ্যাঃ। লজ্জা লাগে না তোর? হ্যাঁ, এই সমস্ত কিছু করতে? আর এই সব কিছু না আমি ওর হাত থেকে বাঁচানোর জন্য করেছি। হ্যাঁ, নাম কি তোর? পায়েল। আর তোমার? গোপাল। গোপাল, তুমি জানো না আমার সঙ্গে যেটা ঘটছে সেটা কেন ঘটছে? আমার বাবা তো ছোটবেলাতেই মারা যান। আমার মা লোকের বাড়ি কাজ করে করে আমাকে বড় করেছে। দাদা, আপনার কিছু লাগবে দাদা? আরে সাবিত্রী, এত কাজ করছো কেন? ক্লান্ত হয়ে পড়বে। এসো, আমি তোমাকে একটু সাহায্য করি। না দাদা, আপনি যান। বৌদি আরে এসে এসো, যাবেন এসো। দাদা। আরে আপনি কি এসো, করছেন এসো, সাবিত্রী? কি রে ডাইনি, খুব তো ভালো মানুষ সেজে এখানে কাজ চাইতে এসেছিলিস, কিন্তু এই তোর আসল রূপ, তাই না? আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, আর যেন তোর মুখ আমি না দেখতে পাই। না বৌদি, আপনি ভুল ভাবছেন। আমি কিচ্ছু করিনি, ওই দাদা তখন এসে। এই মিথ্যাবাদী, নিজের অধিকারে থেকে কথা বল, বুঝতে পেরেছিস? দেখেছো শান্তি, আমি তোমাকে কতবার বলেছি কোনো কাজের মেয়ে রাখবার আগে না ভালো করে তার খোঁজ খবর নিও। দেখলে তো তুমি আমার বিরুদ্ধে কি অভিযোগ এনেছে। না বৌদি, দাদা মিথ্যে কথা বলছেন। এখনো দাঁড়িয়ে রয়েছিস তুই এখানে নির্লজ্জের মতো? যা বেরো এখান থেকে, আর তোর মুখ দেখাবি না এখানে। মা, হ্যাঁ মা, দুপুরের কি রান্না করা আছে? কিছু বানিয়ে নিস মা। নমস্কার মাস্টারমশাই। নমস্কার মা। নমস্কার মাস্টারমশাই। তুমি আজকাল টিউশন পড়তে আসছো না? আমি ভাবলাম তুমি অসুস্থ হয়ে পড়েছো কিনা, বাইরে কোথাও গিয়েছো কিনা, তাই দেখতে চলে এলাম। ও ভালো আছে তো? কি বলবো মাস্টারমশাই, এখন পায়েলকে টিউশনি পড়াতে পারবো না। আর এখন তো আমার কাছে ওর স্কুলের ফিস দেওয়ার মতনও টাকা নেই। আর যবে থেকে ওর বাবা চলে গেছেন, তখন থেকে আমি বাড়িতে কাজ করে করে ওর ভরণ পোষণ করছিলাম, কিন্তু সেখানেও আমার চরিত্র নিয়ে মিথ্যে বদনাম দিচ্ছে, আর সবাই আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। আর এখন তো আমার কাছে বাড়ি ভাড়া দেবার মতো কোনো টাকা নেই, তাই আমি ওকে টিউশন কি করে পড়াবো মাস্টারমশাই? দেখুন, আমি আপনাদের কাছ থেকে টিউশনির টাকা চাইতে এসেছি নাকি? আমি শুধু এইটুকু চাই যে পায়েল মা শুধু পড়াশুনো করুক, নিজের পায়ে দাঁড়াক, ধরে নিতে পারেন ওটাই আমার টিউশনির ফিস। কিন্তু এর মাস্টারমশাই, মধ্যে কিন্তু করার কিছু নেই। এই সময় আমাদের শুধুমাত্র পায়েল মায়ের ভবিষ্যতের কথা ভাবা উচিত। মাস্টারমশাই, চলো মা, আমরা পড়াশোনা শুরু করি।
পায়েল মা, পায়েল মা। আরে আপনি, আর এসব কি এনেছেন আপনি? এই দেখো, এই হলো তোমার মামার ওষুধ, এটা তোমার জন্য নতুন ফ্রক, এটা আমার জন্য? আর আপনার জন্য এই শাড়িটা এনেছি। কিন্তু নিয়ে নাও না মা। আমি আমি এগুলো কি করে নেব মা? মাস্টারমশাই তোমার জন্য যখন নিয়ে এসেছেন, নাও না। কিন্তু আমি কি করে পরবো মা রঙিন শাড়ি? কেন পরবেন না রঙিন শাড়ি? দেখুন, জীবনটা হলো মাত্র দুদিনের, জীবনটাকে নিজের মতো করে বাঁচুন। কারুর কথা শুনে বাঁচাটাকে বাঁচা বলে না। এটা নিয়ে নিন। হ্যাঁ মা, নাও না। আর এটা পরে তুমি বাজারে যেও, কেমন? হ্যাঁ, পায়েল মা একেবারে ঠিক কথা বলেছে। আচ্ছা ঠিক আছে মা। আরে বাহ, ভাড়া দেওয়ার বেলা পয়সা নেই, এদিকে দেখছি নতুন শাড়ি কেনা হচ্ছে। আরে দেখ, কাজের জায়গাটা আলাদা, ভাড়ার জায়গা আলাদা। যখন কাজ করতিস তখন না হয় ব্যাপারটা আলাদা ছিল। তোর 3 মাসের ভাড়া এখনো বাকি, দিয়ে দিস। আমার নিজের টাকা এভাবে ভিখারির মতো চাইতে একদম ভালো লাগে না, বুঝেছিস? দাঁড়ান 1 মিনিট। এই এখনকার মতো আমার কাছে 4000 আছে, এটা আপনি রাখুন। এরপরে আপনার যা লাগবে সেটা আমি কিছুদিনের মধ্যে দিয়ে দেবো। দেখুন, আপনি দিন বা অন্য কেউ, আমার তো শুধু লক্ষ্মী আশা নিয়ে কথা। আর হ্যাঁ, যে টাকাটা বাকি রইল সেটাও তাড়াতাড়ি দিয়ে দিস। আপনার কি দরকার ছিল দেবার? আমি আপনার এই ঋণ কি করে শোধ করব? আমি বলছিলাম, টাকা নিয়ে তো আমি স্বর্গে যেতে পারবো না। দেখুন, এমনিতেও আমার কেউ নেই। যদি আমি সাহায্য করলে আপনাদের কিছু উপকার হয়, তো এর মধ্যে খারাপ কি আছে? দেখুন, এসব কথা এখন থাক, পায়েল মাকে নিয়ে পড়াতে যাই। চলো মা, আমরা পড়তে বসি, চলো। কত ভালো মানুষ উনি। নমস্কার দিদি। দেখ দেখ কবিতা, আরে দিদি, মাস্টার মশাই আসার ফলে ওর হালচালই একদম বদলে গেছে। নতুন নতুন শাড়ি, ওষুধপত্র, অনেক কিছু করছে মাস্টার মশাই ওর জন্য। এসব আপনারা কি বলছেন দিদি? আর কবিতা তুমিও? আহা, এখন কেমন ন্যাকা সাজছে দেখ। আমরা না সব জানি। যাই বলো দিদি, আমার তো মনে হয় যেই জাদু জামাই বাবুর ওপর চলেনি, সেটা মাস্টার মশাইয়ের ওপর চলেছে। আর আজকালকার সময় তো ঘোর কলিযুগ, ঘোর। আজ পর্যন্ত ওনার কাছে কিচ্ছু চাইনি, এখনো পর্যন্ত যা করেছেন নিজে থেকে করেছেন। আরে কেউ বিনা স্বার্থে একটা টাকা পর্যন্ত দেয় না, আর মাস্টার মশাই তো। শোন সাবিত্রী, আমার ধারের সমস্ত টাকা দিয়ে দে, আর আমার ভাড়ার টাকাও, বুঝেছিস? এই নাও, মাস্টার মশাই এসে গেছে। কি হয়েছে? চলে যান আপনি এখান থেকে, আর যেসব জিনিসপত্র আপনি দিয়েছেন ওগুলো ফেরত নিয়ে যান। আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না আমি। কিন্তু হয়েছেটা কি? ও আপনার সামনে কি আর বলবে বলুন তো? আপনি চুপ করে থাকুন, আপনি নিজের মুখে বলুন ঠিক কি হয়েছে। কোনো কথা বলতে চাই না আপনার সঙ্গে, ব্যাস আপনি চলে যান এখান থেকে। মাস্টারমশাই, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনার সাথে এদের কি সম্পর্ক? এদের পিছনে কেন টাকা ঢালছেন? নিজের স্বামীটাকে তো খেয়েছে, এবার দেখবেন আপনাকেও না কোন দিন বেঁচে খায়। কোন সম্পর্কের কথা বলছেন আপনি? মানবিকতার জন্য কেউ কি কাউকে সাহায্য করতে পারে না? বেশ, আপনি সম্পর্ক চাইছেন তো ঠিক আছে, আমি ওনাকে বিবাহ করব। এটা আপনি কি বলছেন? দেখুন, ব্যাপারটা হলো, যদি সমাজ সম্পর্কই চেয়ে থাকে তাহলে ঠিক আছে, এই তো সম্পর্ক, আমি করব আপনাকে বিবাহ। আর হ্যাঁ, আমি আপনার ভাড়া 10,000 টাকা নিয়ে এসেছি, এটা রাখুন, আর এখান থেকে দয়া করে যান। চল কবিতা।
দেখুন, আমি এটা বাধ্য হয়ে করছি না। আর বিশ্বাস করুন, আমি আপনাকে কখনো কোনো অবস্থায় কষ্ট পেতে দেব না। আর তারপর মা মাস্টারমশাইকে বিয়ে করে নিল। আমি বাবাকে ফিরে পেলাম, আর মা নিজের স্বামীকে। কিছুদিন পরে বাড়িতে ছোট্ট ভাই এলো। বাবার কাছে আমরা এত ভালোবাসা পেয়েছি যে কখনো বুঝিনি বাবার মনের মধ্যে কি চলছে। শোনো, চলো না। জিদ করো না, আজকে আমার শরীরটা ভালো নেই। তুমি আজকাল রোজ কোনো না কোনো অজুহাত তৈরি করো। আরে আমি তো একটা পুরুষ, কি করবো? মরে যাবো? মরবি তোমার শত্রু। মা মা আমি খুব ভালো নম্বর পেয়ে ক্লাস 12 পাস করেছি। আরে আমার সোনা। কিন্তু মা, এবার আমি কলেজে পড়তে চাই। কিন্তু কলেজে পড়তে গেলে তো শহরে যেতে হবে, আর তোর খরচা কে দেবে? খরচা চালানোর জন্য আমি আছি না। আমার এই ছোট্ট মেয়েটার সব স্বপ্ন আমি পূরণ করব। ওকে কানপুরে নিয়ে যাব, কলেজে অ্যাডমিশন করাবো, আর গার্লস হোস্টেলে থাকার বন্দোবস্ত করে দেবো। থ্যাংক ইউ বাবা, তুমি খুব ভালো। আর তারপরে আমি কলেজে পড়াশোনা করার জন্য বাবার সাথে আমি এই শহরে আসি। আর তারপর সেই দিন রাতে ওহো, আমার বুদ্ধিমতী মেয়ে এসেই পড়াশোনা শুরু করে দিয়েছে। হ্যাঁ বাবা। দেখো, আমি তোমার জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসেছি। আচ্ছা, কাল সকাল সকাল আমরা তোমার কলেজে যাব, আর ওখানে তোমার হোস্টেলে থাকার বন্দোবস্ত করে দেবো। হ্যাঁ বাবা। এই নাও। বাবা, তুমি আমাদের সবার কত খেয়াল রাখো। তুমি আমার ছোট্ট পুতুল। কেন? বাবা, আমার খুব ঘুম পাচ্ছে, আমি আর খেতে পারবো না। কোনো ব্যাপার নয় মা, জার্নি করে ক্লান্ত হয়ে গেছো, যাও শুয়ে পড়ো। হ্যাঁ। বাবা, বাবা তো এটা কি করলে তুমি? তুমি আমাকে আর মাকে এইভাবে ঠকাতে পারলে?
আমি তোমাকে আমার বাবা ভেবেছিলাম, কিন্তু তোমার এই জঘন্য কাজের জন্য আজ থেকে কেউ বাবা মেয়ের সম্পর্কের উপর বিশ্বাস রাখবে না। আমি মাকে সবকিছু বলে দেবো। হ্যাঁ, আমি মাকে সবকিছু বলে দেবো। আমি সব কথা মাকে বলবো যে কিভাবে তুমি মাকে আর আমাকে একসাথে ঠকিয়েছো, আর কি কি করেছো তুমি আমার সাথে। মাকে বলে দেবে? হ্যাঁ, তুমি জানো মা যদি জানতে পারে তাহলে মা কি করবে? আত্মহত্যা। আরে তোর জন্যই তো এত কিছু, আর তোকে পাওয়ার জন্যই তো আমি তোর মাকে আমি বিয়ে করেছিলাম। দেখ, তোর মার ফোন এসে গেছে, তুই কথা বলে নে। হ্যালো, হ্যালো, তোরা ভালোভাবে পৌঁছেছিস তো? আচ্ছা শোন না মা, তোর বাবাকে ফোনে পাচ্ছি না। ওকে বলিস না সংসারে খরচাপাতি লাগবে, আর তোর মামার ওষুধের টাকাও নেই। ওকে বল কিছু টাকা যেন পাঠিয়ে দেয়। হ্যাঁ মা। ঠিক আছে মা, রাখছি। কথা হয়ে গেছে? তুমি তো মাকে কিছু বললেই না। এই তো আমার বুদ্ধিমতী মেয়ে, আমার আদরের মেয়ে। বাবাকে সে কত ভালোবাসে, ভালোবাসে তো। দেখ, যা কিছু হয়েছে না, এটা তো জোর করে হয়েছে। এবারে আমরা এখন ভালোবেসে করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো। না না না, কাছে এসো, কাছে এসো, কাছে এসো। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। তুমি বলো আমি কি করতাম? আরে সেসব তো ঠিক আছে, কিন্তু তুই তোর মাকে কেন জানাসনি? মাকে মাকে আমি কি বলতাম গোপাল, যে আমি অনেকদিন বাঁচবে। মাই কল করেছে। হ্যাঁ, কথা বল। হ্যালো। হ্যালো, তোর বাবা কেমন আছে? কোথায় আছে ও? বাবা ভালো আছে, বাবা বাইরে গেছে কোনো একটা কাজে। মা শোনো না, তোমাকে একটা আরে কথা। কি শুনবো? তোর ছোট ভাইটারও শরীর খারাপ। আর শোন না, তোর বাবাকে বলিস ওকে যদি আরো বেশি দিন থাকতে হয় তাহলে আমাকে যেন কিছু টাকা পাঠিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি বাবাকে বলে দেবো। কিন্তু মা শোনো না, একটা কথা বলার আছে তোমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুই কি বলতে চাইছিস। তুই এটাই বলতে চাস তো যে তোর বাবা যদি না থাকতো তাহলে আমাদের কি হতো? কামনার বশে সতীশ এমন একটা জাল পেতেছিল যাতে মা মেয়ে দুজনেই আটকা পড়েছিল। ওরা চাইলেও বেরোতে পারছিল না। মা মেয়ে দুজনেই বাধ্য ছিল, আর সতীশ সেই সুবিধাটাই নিয়েছিল। কিন্তু পায়েল যখন কথাটা গোপালকে বলল, গোপালের মনে সহানুভূতি তৈরি হলো, আর এই সহানুভূতি ধীরে ধীরে বন্ধুত্বে পরিণত হলো, আর বন্ধুত্ব থেকে ভালোবাসা। কিন্তু এই ভালোবাসাই যে ওদের একদিন বিপদে ফেলবে, এটা ওরা ভাবতে পারেনি। কি ব্যাপার গোপাল, আজ তো বেশ স্মাইল করছো। আসলে তোকে আজ হাসতে দেখলাম, তাই ভালো লাগলো। আচ্ছা, হ্যাঁ, কিন্তু তুমি হাতে কি লুকিয়ে রেখেছো? আসলে তোর জন্য একটা বই কিনে এনেছি। তোর পড়তে ভালো লাগে তাই না? দেখ। নাইস বুক। কি বললি? কিচ্ছু না বাবা, খুব ভালো হয়েছে বইটা।
আচ্ছা আমি এখন যাই। থ্যাংক ইউ। আচ্ছা শোন, আমি না ওই বইটাতে কিছু রেখেছি, দেখে নিস। এটা তোমার জন্য নিয়ে এসেছি, চুলে লাগিয়ে নাও। বাবা ইচ্ছে করছে না আমার। চুলে এটা লাগিয়ে নাও। ইচ্ছে করছে না কেন? কি এমন হয়েছে যে তোমার ইচ্ছে করছে না? হ্যাঁ, এটা চুলে লাগিয়ে নাও। বাবা প্লিজ, আমি বললাম তো আমার ইচ্ছে করছে না, প্লিজ লিভ মি। তোমার মনটাকে আমি না বুঝলে কে বুঝবে? হ্যাঁ? তোমার মুড কি করে তৈরি করতে হয় সেটা আমি জানি। ভূপতি, খুব বাজে লাগে ভাই যখন নিজের কেউ দূরে চলে যায়। খারাপ তো লাগেই, কিন্তু দূরে কে গেছে? গোপাল। গোপু, তুই আর আগের মতো নেই ভাই, তুই অনেক বদলে গেছিস। আরে কি উল্টো পাল্টো বকছিস রে? এখন তো আমাদের কথা ভুলভালই মনে হবে। সত্যি খুব তেতো হয় আমার ভাই, আর ভালোবাসা তো ভালোবাসাই হয়। কি বলছিস কি তোরা ভাই? কি হয়েছে কি তোদের? আমাদের আবার কি হবে ভাই, ভালোবাসা প্রেম সবই তোরই হয়েছে। তোমাদের মধ্যে এখানে গোপালকে? কি 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 হয়েছে স্যার? আরে গোপালকে? আমি স্যার গোপাল আমার নাম। তুমি গোপাল? হ্যাঁ স্যার। চলো। কিন্তু কিন্তু কোথায় স্যার? প্রবলেমটা কি হয়েছে স্যার? কি হয়েছে? চল আমাদের সাথে, বোঝাচ্ছি তোকে কি হয়েছে। স্যার চল স্যার, চল। আরে স্যার স্যার ছাড়ুন স্যার। ভাই এই পুলিশ এসে গোপালকে কেন ধরে নিয়ে গেল? সেটা তো আমিও ভাবছি। নিশ্চয়ই ওই মেয়েটা কিছু বলেছে। ভাই আমাদের থানায় যাওয়া উচিত। থানায়? ঠিক বলেছিস, বড় সাহেবের কাছে গিয়ে সাহায্য চাই। চল। গোপাল? গোপাল কি হয়েছে ভাই তোর? খুব যন্ত্রণা হচ্ছে রে ভাই, ওই পুলিশগুলো খুব মেরেছে রে ভাই। কেন? নিশ্চয়ই ওই মেয়েটার জন্য না, আমরা ওদেরকে ছাড়বো না। আরে না, ওই মেয়েটা কিছু করেনি রে। মেয়েটা না? তাহলে কে? ওর বাপটা। ওই পুলিশগুলো বলছিল যে স্যার প্লিজ ছেড়ে দিন স্যার। স্যার স্যার মারবেন না স্যার। স্যার তোর এই প্রেমের ভূত মুছে দেবো একেবারে। স্যার স্যার স্যার। তুই চিন্তা করিস না, ওর বাবার ব্যাপারে কিছু ভাবতে হবে। গোপাল কোথায় ছিলে তুমি? আমি তোমাকে কত খুঁজছিলাম। এই নাটক করিস না, দেখা হয়ে গেছে তো গোপালের সাথে। চল বেরো এখান থেকে, চল চল। ভূপতি ছাড় না ভাই। কিন্তু তোমার তো চোট লাগলো কি করে? দেখ একবার ওকে কিরকম ভাবে নাটক করছে। তুই জানিস না ও কি করে আঘাত পেয়েছে? প্রথমে তো নিজের বাবাকে পাঠিয়ে পুলিশের লোকদের দিয়ে ওকে মার খাওয়ালি, আর এখন জিজ্ঞেস করছিস কি করে আঘাত লেগেছে? চল বেরো এখান থেকে, বেরো না এখান থেকে। ভূপতি ছাড় না রে ভাই। দেখ গোপাল, তুই চুপ করে থাক, আমাকে কথা বলতে দে। তুই নিজেকে কি ভাবিস? হ্যাঁ, শুনে নে, আজকের পর আমার বন্ধুর সাথে তুই দেখাও করবি না, না কোনো কথা বলবি, বুঝলি? চল বেরো এখান থেকে, জানা। ভূপতি ভাই ছাড় না ওকে ভাই। পায়েল এরকম কিছুই হয়নি। না, ও ঠিকই বলছে, এই সব কিছু আমার জন্যই হয়েছে। পায়েল, এর অবস্থাটা দেখে তুই কিছু বুঝতে পারছিস না? তুই বাড়ি চল, তোকে দেখাচ্ছি মজা। চলো।
বাবা মেয়ের অশান্তিতে আমরা কেন জড়াবো? দেখতে পাচ্ছিস না নিজের অবস্থা? চল এখান থেকে, চল বলছি, বললাম তো চল এখান। পায়েল, পায়েল, কাল রাতে যা হয়েছে সব মনে আছে তো? বাড়ির থেকে এক পাও যদি বাইরে বেরোস তো তুই তো বাবার আদরের মেয়ে, হ্যাঁ? বাবার কথা শুনে চলিস, বেরোবি না তো? না, পায়েল, গোপাল, তুমি এখানে কি করছো? পায়েল আমার তোর সঙ্গে কথা আছে। তুমি যাও এখান থেকে, তোমার সঙ্গে কোনো কথা বলবো পায়েল না। আমার তোর সঙ্গে কথা আছে। দেখ, এক মিনিট পায়েল, পায়েল, এই দাগটা কিসের? হাত উঠেছিল না তোর উপরে? হাত উঠেছিল তোর উপরে? হ্যাঁ, মেরেছে আমায়। দেখো, আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না। হ্যাঁ, তুমি যাও এখান থেকে। দেখ আমার কথা শোন, ও যদি আর তোর উপরে হাত তুলেছে না তাহলে প্রাণে মেরে দেবো ওকে। হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ, তুমি কে হে আমাদের বাবা মেয়ের মাঝে কথা বলার? তুমি যদি কোনো উল্টোপাল্টা কাজ করো তাহলে কিন্তু তুমি আমাকে হারাবে। সেটা আমি জানি না, কিন্তু এবার যদি ও তোর গায়ে আবার হাত তুলেছে তাহলে আমি সত্যি বলছি ওকে প্রাণে মেরে দেবো। হ্যাঁ, গোপাল, তুই এখন আমার কথা শোন, ও যদি আর তোর উপরে হাত তুলেছে না তাহলে প্রাণে মেরে দেবো ওকে। হ্যালো ইন্সপেক্টর সাহেব, আমি নবস্তা থেকে বলছি। আপনি এখানে তাড়াতাড়ি আসুন, আমি একটা খুন করে ফেলেছি। বেচারি পায়েল সব দিক থেকে সতীশের জালে আটকা পড়েছিল। ও একেবারে ভেঙে পড়েছিল। সতীশের প্রতিটি অন্যায়কে ও নিজের ভাগ্য মনে করে মেনে নিচ্ছিল। তারপর এমন কি হলো যে ব্যাপারটা খুন পর্যন্ত চলে গেল? পায়েল পুলিশকে ফোন করার পর পুলিশ যখন সেখানে পৌঁছলো তখন তারা যে লাশটা পেল সেটা সতীশের, যাকে পায়েল বাবা ডাকতো। এটা বলো, তোমার সঙ্গে যে এত কিছু হয়েছে তারপরেও এমন কি হলো যে তুমি নিজের বাবাকে খুন করলে? দেখো, সত্যি করে বলো, পুলিশ তোমাকে হেল্প করবে, বুঝলে? স্যার, ये হলো গোপাল। এ আপনাকে কিছু বলতে চায়। ঠিক আছে, তুমি যাও। বলো। স্যার, সতীশের খুন ও করেনি, আমি করেছি স্যার, আমি করেছি। ওই অস্ত্রটা কোথায় যেটা দিয়ে তুই ওকে খুন করেছিস? স্যার, ওই সময় আমি খুবই রেগেছিলাম। আমার কিছু মনে নেই স্যার যে আমি কখন মেরেছি, কি দিয়ে মেরেছি, আমার কিছু মনে নেই স্যার। হ্যালো, হ্যালো, আমি কানপুরের পুলিশ স্টেশন থেকে ইন্সপেক্টর জামাল কথা বলছি। ইন্সপেক্টর জামাল? আমরা সতীশ শর্মার মার্ডার কেসে আপনার মেয়ে পায়েলকে অ্যারেস্ট করেছি। আপনার মেয়ে আমাদের কাস্টাডিতে রয়েছে। না না ইন্সপেক্টর, এটা হতে পারে না, আমার মেয়ে কখনো খুন করতে পারে না, এটা হতে পারে না। আপনি তাড়াতাড়ি এখানে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ ইন্সপেক্টর, আমি এক্ষুনি আসছি আমি। ইন্সপেক্টর সাহেব, আমার কথাটা শুনুন, এই খুনটা গোপাল করেনি। তাহলে কে করেছে? ইন্সপেক্টর
ইন্সপেক্টর, এই খুন পায়েলও করেনি আর গোপালও করেনি। তাহলে কে করেছে? এই খুন আমি করেছি। খুনের রাতে আমি যখন আমার বাচ্চাকে নিয়ে আমার স্বামী আর আমার মেয়ের সঙ্গে দেখা করতে কানপুর পৌঁছলাম, তখন আমার একটু দেরি হয়ে গেছিল। তারপর আমি গিয়ে যেটা দেখলাম, তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তৈরি হয়ে নে ফটাফট। আজ আমার শরীরটা কিন্তু ভালো নেই। তোর আর তোর মায়ের সেই একই নাটক। হ্যাঁ, শরীর ভালো নেই। চল। আজ সত্যি আমার শরীরটা একদম ভালো নেই। তোর জন্য তোর মায়ের উপরে এত টাকা খরচ করেছি, সেটা আমি সুদে আসলে তুলবো না। বীজ আমি পুঁতেছি, প্লিজ। তাহলে ফসল আমিই কাটবো। আরে তোকে আমি কি করে ছাড়ি? তুই তো আমার বেবি ডল। আরে তুই গেলি কোথায়? দেখ, তুই যার বাড়িতেই যাস না কেন, সেও তোর সাথে ওটাই করবে যেটা আমি করছি। তাহলে আলাদা কি হলো? ও করুক বা আমি করি, বল। ভাব, আমি একটা এমন মানুষ যে তোর মাকে আর তোকে দুজনকেই খুশি রাখতে পারে। এরকম একটা লোক তুই কোথাও খুঁজে পাবি না। নীচ কথাকার। হ্যাঁ ইন্সপেক্টর, আমি খুন করেছি। মা, যদি পারিস আমাকে ক্ষমা করে দিস। আমি নিজেরই স্বার্থের জন্য আমার নিজের মেয়েকে বলি দিয়ে দিলাম। এর শাস্তি তো আমাকে অবশ্যই পেতে হবে মা, এর শাস্তি তো আমাকে পেতেই হবে। নিয়ে যাও একে। কথায় বলে মানুষের ভাবনা চিন্তাই ভালো মন্দ বা পাপ পুণ্যের কারণ হয়। আর সতীশের নিম্নরুচির ভাবনা চিন্তার কারণেই বাবা মেয়ের মতো পবিত্র সম্পর্ক কলঙ্কিত হয়েছিল। Be safe.